ও আমার এই দেশের মাটি তোমার সরি। তো আমরা আজকের এই ভিডিওতে আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের পুরো যে হচ্ছে গিয়ে সিকিউটা আমরা আছে এই পুরো সিকিউটা কভার করার চেষ্টা করব এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আমি যে কয়টা সৃজনশীল করাই দিব, এই কয়টা সৃজনশীল তুমি যদি করতে পারো ঠিক মতো এবং সঠিকভাবে বুঝতে পারো, আমি গ্যারান্টি দিব তুমি সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসে কোনো ধরনের সমস্যা হবে না তোমার সৃজনশীলে। তো আমরা শুরু করি। এখানে ঢাকা বোর্ড 2025 সালে একটি প্রশ্ন বা সৃজনশীল এসেছে। সেখানে কি দেওয়া আছে? কিসে দেওয়া আছে? ডেসিমেল, অর্থাৎ ডেসিমেলে দেওয়া আছে। বিটা আছে আমার অক্টালে এবং সিটা আছে আমার হেক্সাডেসিমেলে। থাক, কোনো সমস্যা নাই। আমাকে প্রশ্ন বলছে যে অ্যাসকি কি, অ্যাসকি কি? তো 653 তিনটায় যোগ অবস্থা আছে। এটা যে আমাদের 1110 ব্যাখ্যা করতে বল, ভালো কথা। এ এর মান 34, এন হলে এন এর মান নির্ণয় করো, ভালো কথা। এখানে এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো এবং এস হচ্ছে যোগফলটা। যাই হোক, আমাকে যাই বলুক না কেন আমরা আস্তে ধীরে সুন্দর মতো বুঝবো। ভাই একটু ধৈর্য ধরো, আমি একদম বেসিক থেকে যতটুকু দরকার ততটুকুই দিব, প্লাস তোমাকে সৃজনশীলে বুঝাই দিব। তো প্রথম দিকে আমরা যদি ক নাম্বারটার দিকে খেয়াল করি একটু, তাহলে ক নাম্বারটাই কি বলছে যে অ্যাসকি কোড কি, অ্যাসকি কি? তাহলে আমেরিকান অ্যাসকি, ASCII এর পূর্ণরূপ হচ্ছে, পূর্ণরূপ হলো কি যে আমেরিকান কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, ইনফরমেশন কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে অ্যাসকি কোডের পূর্ণরূপ। অ্যাসকি কোড কি? অ্যাসকি কোড এই যে হলো 7 থেকে 8 বিটের একটি আলফা নিউমেরিক কোড। তো এইটা আমরা ক নাম্বার পাইলাম। আশা করি তোমরা ক নাম্বারটা পড়ে নিবা আর সুন্দর মতো পড়ে নিবা। তো এইটাই আমাদের অ্যাসকি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ, যা 7 থেকে 8 বিটের একটি আলফা নিউমেরিক কোড, ভালো কথা। এরপর আমরা কি দেখবো? খ নাম্বারটার দিকে একটু খেয়াল করবো। অবশ্যই আমরা পরীক্ষার হলে অবশ্যই নাম্বারগুলো অবশ্যই মাঝখানে দেওয়ার চেষ্টা করবো। যদি তুমি খাতার সাইডে দাও, হয়তো বা স্যার যখন অনেকগুলো খাতা কাটবে উনি সঠিকভাবে তোমার নাম্বারটাকে জাস্টিফাই নাও করতে পারে। তো এজন্য আমরা অবশ্যই মাঝখানে দিব, জন্য ভুল ওর কোনো চান্স না থাকে। যাই হোক, এখন আমাদের 6-5, এখন এখানে দেখো, এখানে যেহেতু ব্যাখ্যা করতে বলছে, কি আছে? 5+6+5+3 ইকুয়ালস টু 1110 হলো। আচ্ছা, কেমনে হইলো? ওয়াট সিস্টেমটা আছে দেখো তো। আমরা যদি দশমিক হিসাব করি, তাহলে দশমিক হিসাব করলে 6+5 যোগ কত হয়? 3। তাহলে এই তিনটাকে যদি আমি যোগ করি, 5, 6, 11 আর 3 হচ্ছে গিয়ে 14। তাহলে আমার এই দশমিকে যোগ করলাম আমি, কত আসলে? 14। এই 14টাকে যদি আমি দশমিক থেকে কোথায় নিয়ে যাই? বাইনারিতে নিয়ে যাই। তাহলে দশমিক থেকে কোথায় যাব? বাইনারি। আচ্ছা, দশমিক থেকে বাইনারি যাওয়ার যে প্রসেসটা, দশমিক থেকে বাইনারি যাওয়ার প্রসেস হচ্ছে ভাগ করা। কি করা? ভাগ করা। তাহলে এই 14কে আমি কত দ্বারা ভাগ করিব? দশমিক দ্বারা। আমি আগেই ক্লাস যারা আমার করেছিলাম, আমি বলছিলাম যে 10 দ্বারা কখনো যোগ বিয়োগ গুণ ভাগ হয় না। তার মানে এই বাইনারিতে গেলে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা। তাহলে আমি যদি এই 14কে কত দ্বারা ভাগ করি? 14কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত? 7। হাতে আমার থাকে না, তার মানে 0। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 3। হাতে আমার ভাগশেষ থাকে হচ্ছে 1। এরপর যদি আমি আবার 3 কে ভাগ করি তাহলে কত হচ্ছে? আমার 1। এখানে হবে কত? আমার 1। আর 2 দ্বারা কখন 1 কে ভাগ যাবে না, তার মানে 0। এই 1টাকে আমি এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখন যদি আর আমার যায় না, তাহলে নিচ থেকে উপরের দিকে যদি আমি যাই, তাহলে আমার সুন্দর মতো দাঁড়াচ্ছে কি যে 14 এর বাইনারি
বাইনারি, তাহলে 14 এর বাইনারিটা কি হবে 1110, এই যে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, তো এইটা আমাকে এখন ব্যাখ্যা করতে বলছে। এখানে আমরা ব্যাখ্যার ক্ষেত্রে কি দিব, যে ব্যাখ্যার ক্ষেত্রে যেহেতু আমাদের 14 একটা দশমিক সংখ্যা আর আমাকে ব্যাখ্যা করতে হবে বাইনারি, তাহলে আমরা জানি দশমিক থেকে বাইনারিতে গেলে 2 দ্বারা ভাগ করতে হয়, বাইনারি বেস দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা 14 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 1110 এই ফলাফলটা চলে আসে। তো খ নাম্বার এটা ডান। তো এখন এটা আমাদের গেল। তাহলে তাহলে এর একটু যদি মিশাই দেই, হ্যাঁ, যেহেতু জায়গা কম, তাহলে ক এবং খ আমাদের শেষ, ডান। এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে জানাইও। তাহলে এরপর আমরা আসি কোথায়, এরপর আসলে আমাদের যাইতে হবে কোথায়, গ নাম্বারে। তাহলে গ নাম্বারে কি বলছে, একদম সহজ, চিন্তা করো। কি বলছে যে এ এর মান 34n হলে, তার মানে এর সমান এই মানটা, এর সমান এই মানটা, তাই কিনা, এর মানের সমান এই মানটা হলে এন এর মান নির্ণয় করো। এন এর মান আমাকে চাইছে, মানে ভিত্তিটা চাইছে। হ্যাঁ, তো এখন চিন্তা করো, এই যে এর মান কত, দশমিকে আছে, তার মানে এই মানটা আমার কোথায় আছে, দশমিকেই থাকার, কোথায় থাকে তাহলে আমরা কি জানি, এই মানটাকে কোথায় কনভার্ট করতে হবে, দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি যে দশমিক থেকে তারপর কি অক্টাল বা কি হেক্সাডেসিমেল, আমরা কি জানি যে দশমিক থেকে বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমালে যদি যাই সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়, আর বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে যদি দশমিকে আসি তাহলে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে দেখি এইটা কি আমার দশমিকের ভিতরে পড়ে না অন্য কোনো, তার মানে এই গোষ্ঠীর, হ্যাঁ, অন্য কোনো তাহলে এই গোষ্ঠীর লোক, তাহলে এখান থেকে যদি আমি এখানে দশমিকে আসি তাহলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। কত দ্বারা সেটা আমি দেখবো। তাহলে এন দ্বারা গুণ করতে হবে, ভিত্তি তত দ্বারা আমরা গুণ করছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আসি এখানে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ সমান সমান 52, তাহলে কিসে আছে, দশমিকে। আর আর এখানে কি আছে, আমাদের অন্য যে পদটা আছে কি 34, তাই না, 34 কিসে আছে, এন যদি হয় তাহলে দশমিকে 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 আসলে আমরা কি করিব, দশমিকে আসলে এই ভিত্তি দ্বারা, তাহলে 34 গুণন n প্লাস 4 গুণন n, এটাই করবো তো। হ্যাঁ, তাহলে প্রতিটা সংখ্যাকে ভিত্তি দ্বারা গুণ করিব আর যোগ করিব। তাহলে এখন পিছন থেকে আসিব 0 1, তাই না, এটাই তো হবে। তাহলে এখন চিন্তা করো, এই যে n এর উপরে 1 মানে n, তাহলে 3n প্লাস কত হবে আমার, এই যে 4 এর মানে n এর উপরে 0 মানে কত 1, আর 4 এর সাথে 1 গুণ করা মানে কত 4 হলো। তার মানে এইটা আমাদের ওই মানে এখন হচ্ছে দশমিকে কনভার্ট হয়ে গেছে, তাই না, দশমিকে আসলে এটা। তাহলে এখন আমাকে প্রশ্ন অনুসারে বলছে যে এর মান এবং এর মান দুইটাই কি সমান, এর মান এবং এর মান দুইটাই যদি সমান হয় তাহলে এখন সত্যমতে আমরা দিতে পারি যে, তাহলে কি দিব, যে 52 ইকুয়ালস টু 3n প্লাস 4, এটা দিলাম। কেন দিলাম, কারণ আমার প্রশ্নে বলছে যে এর মান এত হলে, এর মানটাই যদি এত হয় তার মানে সমান সমান হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে 4টাকে এদিকে নিয়ে আসি, তাহলে 52 মাইনাস কত 4 ইকুয়ালস টু 3n, তাহলে 52 থেকে 3n বাদ দিলে কত হয় আমাদের 48, তাহলে 3n, অতএব n সমান সমান কত পাবে, 3টাকে দিয়ে ভাগ করে দাও, 48 ভাগ 3, তার মানে হচ্ছে আমাদের কত, তাহলে 48 ভাগ 3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 48 ভাগ 3, তাহলে আমাদের উত্তর 16। তার মানে এই যে সংখ্যাটা যে আমাদের ছিল, এন এর ভিত্তিটা তাহলে কত বেরাইলো 16। তাহলে এখানে এন এর মানেই আমাকে বার করতে বলছে, অতএব এন এর মান হলো কত, এন এর মান হলো 16। এই তো আমাদের উত্তর মোটামুটি শেষ। ভাই এইরকম যদি তোমাকে বলে রূপান্তরের ক্ষেত্রে বলতো যে এই যে দশমিক এর মানকে অক্টালে রূপান্তর করে, তাহলে তুমি কি করতে, দশমিক থেকে অক্টালে যাইতে, তাহলে ভাগ করতে 8 দ্বারা। যদি এই মানটা যদি অক্টাল থেকে তোমাকে দশমিকে আসতে বলতো, তাহলে অক্টাল থেকে দশমিকে আসলে তুমি গুণ করতে কত দ্বারা, 8 দ্বারা। বুঝা গেছে, অর্থাৎ এখান থেকে এখান থেকে এখানে যাওয়ার সিস্টেম হচ্ছে দশমিক থেকে এগুলাতে গেলে ভাগ, আর এগুলা থেকে এইখানে আসলে গুণ। তবে দশমিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, কিন্তু ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আবার গুণ। তো এইগুলা নিয়ে যারা কনফিউশন আছে কখন ভাগ কখন গুণ, তারা আমার এই থিওরি ক্লাসে গিয়ে দেখতে পারো, খুব সুন্দর মতো বুঝিয়েছি। যদি না বুঝো আমাকে জানাইও, আমি আবার তোমাদেরকে বুঝাবো। যাই হোক, এখন এটা আমাদের গেল কয় নাম্বার, গ নাম্বারে গেল। যারা বুঝো না একটু জানাবা, তাহলে হইলো। এখন আমরা কোথায় যাব, ঘ নাম্বারটার দিকে। ঘ নাম্বারে একদমই সহজ, একদমই সহজ। এই জায়গায় দুইটা জিনিস তোমাকে আমি জাস্ট বলবো, যে কি বলছে, এ ও বি এর পার্থক্য এস
যোগের সাহায্যে নির্ণয় করে। পার্থক্য মানে কি? বিয়োগ। পার্থক্য মানে বিয়োগ, সোজা কথা। সেটা যোগের সাহায্যে বার করে বলুক আর কিসের সাহায্যে বার করে বলুক সেটা পরে, কিন্তু পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে আমাদের বিয়োগটা কোথা থেকে কোথায়? বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তাহলে কাকে? এ আর বি। তাহলে এ এবং বি এই দুইটার ভিতরে আমি অবশ্যই কোথায় যাব? এটা অক্টালে আছে, এটা ডেসিমেলে আছে, ভালো কথা। এই ক্ষেত্রে সবার আগে যে কাজটা করবেন আপনারা, যে সংখ্যাগুলোকে ডেসিমেলে নিয়ে আসবেন। ডেসিমেল মানে কি? আমার ভাষা। ডেসিমেল মানে কার ভাষা? আমার ভাষা। অর্থাৎ আমি ছোটবেলা থেকে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো শিখেছি সেটা আমার। তার মানে এই যে 52, 52 আমার ভাষা। তার মানে এই সংখ্যাটা আছে 52, 52 বাইনারি বার করতে পারলেই হইলো। তাহলে এই যে বি, এই 103, এটা অক্টালে, তাহলে এটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? ডেসিমেলে। এইটা আগে সবার আগে কাজ। তাহলে এখন ঘ নাম্বারটায় আসি। ঘ নাম্বারে তাহলে দেখো, তাহলে দশমিকে, দশমিকে দশমিকে কি করো? রূপান্তর। রূপান্তর। এই ক্ষেত্রে আমরা কি করব? দ্রুত ক্যালকুলেটর বাইর করব। হ্যাঁ, তো দ্রুত যারা ক্যালকুলেটর বাইর করতে পারে না আমাকে একটু জানা, আমি হচ্ছে কি তোমাদের ক্যালকুলেটর বাইর করে শিখাবো। তাহলে a ইকুয়ালস টু 52। আচ্ছা 52 তো আছেই, এটা নিয়ে আমার চাপ নেই। তার মানে এইটা আমার কত সংখ্যা? 52 সংখ্যা আমি পাইলাম। কিন্তু বিটা কিসে আছে? বিটা আসলে আমাদের কিসে? অক্টালে। তাহলে আমি এই অক্টালে 103টাকে দ্রুত কাজ করার জন্য আমি কি করব? বিয়োগ করব। হ্যাঁ, তাহলে দ্রুত কাজ করার জন্য আমি হচ্ছে কি এটাকে অক্টালটাকে ডেসিমেলে নিব ক্যালকুলেটরে। হ্যাঁ, একটু দ্রুত। তাহলে এটা আছে অক্টালে, আমি যদি কোথায় যাব? ডেসিমেলে যাব। তাহলে ডেসিমেলে আসতেছে, তাহলে এই যে 103, এটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমেলে গেলে আমাদের আসতেছে 67, অক্টালে আসলো, ভালো কথা। এখন কন্ত কোথায় থেকে কোথায় বিয়োগ করলে আমাদের সবচেয়ে সহজ হবে? হ্যাঁ, কোথায় থেকে কোথায় বিয়োগ করলে আমার সবচেয়ে সহজ হবে? কত? আমি যদি 67 থেকে 52 বিয়োগ করি, তার মানে আমার কি আসতেছে? এটা পজিটিভ নাম্বার। কিন্তু আমি যদি কি করি? 52 থেকে 67 যদি বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমার আসবে নেগেটিভ নাম্বার। তাহলে এখন আমরা কি করব? পরিপূরক মানে কি করতে হয়? পরিপূরক মানে ঋণাত্মক। এখন তাহলে এখন আমি এটাই করিব না যে বি মাইনাস এ করিব। তাহলে বি মাইনাস যখন আমি এ করতে যাব, তখন আমাদের কি দরকার? বাইনারি মান। হ্যাঁ, তাহলে তখন আমাদের কি দরকার হবে? বাইনারি মান। তাহলে এই যে এ এর মানকে, এ এর মানকে 8 বিটে সাজিয়ে, হ্যাঁ, 8 বিটে সাজিয়ে, সাজিয়ে, তাহলে আমাদের 52 8 বিটকে সাজাইতে হবে। তাহলে 52 8 বিটকে যদি আমি সাজাই তাহলে কি হবে, তাই না? তাহলে 52 8 বিটটা কি হবে সেটা আমি দেখবো। একটু দ্রুত আমি ক্যালকুলেটর ইউজ করব। তাহলে 52 8 বিট, ডেসিমেলে আছে, ডেসিমেলে। এখন আমি কোথায় যাব? বাইনারিতে যাব। বাইনারিতে গেলে আমাদের 52 আসতেছে কত? 1, সরি, আগে আমি তাহলে কিবাটাই লিখি? বিটাই লিখি। হ্যাঁ, তাহলে হচ্ছে ভালো হবে বি। তাহলে দ্রুত হবে 67। তাহলে এইটা হচ্ছে ডেসিমেলে আছে, তাহলে 67, 67, 67 আমাদের ডেসিমেলে আছে, ভালো কথা। ডেসিমেলে বাইনারিতে গেলে আমাদের আসছে 1 0 0 0 0 1 1। তাহলে আমাকে কয়টা বিট বানাইতে হবে? 8টা বিট। 1 2 3 4 5 6 7। এই যে আমি আর একটা শূন্য দিলাম সামনে। হ্যাঁ, তাহলে এখন আবার, তাহলে আবার আবার এ এর মান 8 বিটে সাজিয়ে, তাহলে 52। তাহলে কিসে সাজাবো? দশমিকে। তাহলে 52 বাইনারি কত? আমাকে তো দেখো কার সামনে? এর সামনে মাইনাস না? তাহলে এইটা 2 এর পরিপূরক করতে হবে। তাহলে একটু দেখি 52, সরি, 52 কিসে আছে আমাদের? ডেসিমেলে আছে। আমি বাইনারিতে যাব। ডেসিমেলে থেকে দ্রুত বাইনারিতে যাওয়ার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করতেছি। তাহলে 52 ডেসিমেল বাইনারি। তাহলে হ্যাঁ, তাহলে এটা আসলে কত? 1 1 0 1 0 0 1 2 3 4 5 6 7 8। এটা আমি 8টায় কনভার্ট করলাম, তাই কিনা? 8টায় কনভার্ট করলাম, ভালো কথা। তাহলে এখন কি করতে হবে? যখন আমরা সব সময় কার পরিপূরক বাড়ি করবো? এখানে আমাদের পরিপূরক আসবে। পরিপূরক কার আসবে? যে দেখো, যার সামনে মাইনাস তাকে পরিপূরক করবো। কার সামনে মাইনাস? এর সামনে মাইনাস, তাহলে এর পরিপূরক করতে হবে। তাহলে করো। তাহলে পরিপূরক করার সিস্টেমটা কি? যে এই মানটার সাথে আমার কি করতে হবে? একের পরিপূরক আগে বানাইতে হবে। তাহলে 1টাকে কি বানাবো? 0, আর 0টাকে বানাবো 1। তাহলে এই যে 0, এই যে 1, এই যে 0, এই যে কি 1, এই যে 1, এই যে 1, এই জায়গায় 0 0 1 1 0
0 1 হ্যাঁ হয়েছে। তাহলে এইটা হইলো আমাদের কি একের পরিপূরক। হ্যাঁ, এক এর পরিপূরক বা ওয়ানের কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় মানে শূন্যটাকে ওয়ান এবং ওয়ানটাকে যদি আমি শূন্য বানাই তাহলে যেইটা পাই সেটা হচ্ছে আমার একের পরিপূরক বা ওয়ানের কমপ্লিমেন্ট। কিন্তু এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে যেইটা পাবো সেইটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক বা কয় -52টা পাবো। -52 পাবো। তাহলে -52, তাহলে এই -52টা কি করিব এখন যোগ করিব। দেখো কার কোনটা মান, এইটা কিন্তু মান না, মান হবে এইটা। তাহলে এখন চিন্তা করো 1 আর 1 তাহলে যোগ করলে কত হয়, 0 হাতে করি 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 0 হাতে করি 1, 0 আর 1 যোগ করলে 1, বাকি সব ঠিক। 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে আর আমার ঘরটা কি আছে, এই ঘরটা চিহ্ন বিটটা আমার কি আছে 1 এর 1। তার মানে আরেকটা জিনিস তোমাদের বুঝাই যে যদি আমাদের চিহ্ন বিট সবসময় এই যে 8 বিট যে সাজাইলাম না, 2 এর পরিপূরক করতে গেলে 8 বিট সাজাইতে হয়। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 আর একটা ঘর ধরো 8। এই যে 8 নাম্বার যে ঘরটা থাকে এই ঘরটায় আমাদেরকে বলা হয় চিহ্ন বিট, এইটাকে বলা হয় চিহ্ন বিট। এই চিহ্ন বিট যদি 1 হয় তার মানে সংখ্যাটা ঋণাত্মক, আর যদি কি হয় 0 হয় তার মানে সংখ্যাটা ধনাত্মক। দেখো তো 52 আগে ছিল কি ধনাত্মক বাইনারি 0, 8 নাম্বার ঘরটা 0, কিন্তু এখন যে -52 বেরোলো তাহলে 8 নাম্বার ঘরটা কি আবার 1 না। এইটাই হচ্ছে বড় ফ্যাক্ট। হ্যাঁ, এইটাই এটা আমাকে বুঝতে হবে, যদি এখানে 1 বেরোয় তার মানে সংখ্যাটা আমার কি আছে ঋণাত্মকে আছে, আর এখানে যদি 8 নাম্বার ঘরটা কি বেরোয় 0 বেরোয় তার মানে সংখ্যাটা ধনাত্মকে আছে। এখন দেখো আমাকে কি বলছে, বি থেকে এ আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ভালো কথা, কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। তাহলে ব্যাপারটা দাঁড়াবে এইরকমটা, বোঝা গেছে, ব্যাপারটা দাঁড়াবে বি প্লাস মাইনাস এ। তাহলে এখন কি হবে, এখন 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 এ ও বি কে কি করব, এ ও বি এর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করে পাই। তাহলে যোগের সাহায্যে নির্ণয় করে পাই, তাহলে কি হবে, এই যে বি এর বাইনারিটা আগে বসাও, তাহলে বি এর বাইনারি, তাহলে বি, কারণ বড় থেকে ছোট আমি বিয়োগ করব তাহলে আমার কোনো ঝামেলাই হবে না। তাহলে বি মানে কত, বি মানে হচ্ছে আমাদের 67, তাহলে 67 দশমিক আছে তাও, তাহলে 67 এর বাইনারি কত, 0 1 0 0 0 0। এই জায়গায় অবশ্যই আমরা কি করবো, একটু ফাঁকা ফাঁকা দিব, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। এরপর দেখো কাই এ ইকুয়ালস টু কত, -52, তাহলে এই যে 10। তাহলে এখন চিন্তা করে এখানে কত দিব, এই মানটা বসাবো, তাহলে 1 1 0 0 0 1 1, সরি ভুলেছে, আমার তুলতে ভুলেছে, তাহলে কত হবে 1 1 0 0 1 1 0 0, এই যে মানটা। এখন দেখো এখানে চিন্তা করো তুমি যে আমাদের কি আছে, আমাদের আছে দেখো এই যে 67 থেকে 52 যদি আমি বিয়োগ করি তাহলে কত আসতেছে আমাদের, 67 থেকে যদি আমি 52 বিয়োগ করি তাহলে আমাদের মোটামুটি আসে কত, 67 থেকে 52 বিয়োগ করলে আমাদের আসতেছে মোটামুটি 67 থেকে 52 বিয়োগ তাহলে আসতেছে আমাদের 15। তাহলে এখন আমাদের এই 15 মান এখানে যদি 15 বাইনারি বাইর হয় তার মানে আমার উত্তর ঠিক আছে। আমার কি, যদি এইখানে 15 বাইর হয়েছে তার মানে কি বড় থেকে ছোট, এখানে কি ধনাত্মক 15, তাহলে এইদিকে যদি 15 বাইনারি বাইর হয় তার মানে উত্তর ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমার উত্তর ভুল আছে। এটাই হচ্ছে গিয়ে এই অঙ্ক করার সিস্টেম। তাহলে দেখো 0 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1 1 1, এটা কত হয়, এইটাও তাহলে আমাদের কত হচ্ছে, এটা আমাদের কত রে, এটা আমাদের 1, এটা আমাদের কত 1, ভালো কথা। এগুলো 0 0 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে 0 হাতে করি 1, আবার 1 1 যোগ করলে 0 হাতে করি 1, আর একটা 1 অতিরিক্ত আসে। তাহলে এইটাকে বলা হয় এই যে 1 2 3 4 5 6 7 8 9, এটাকে বলা হচ্ছে অতিরিক্ত বিট। তো এটা আমরা কাউন্ট করব না, এই অতিরিক্ত বিটটা আমরা কখনোই কাউন্ট করব না। দেখো তো এটা 15 বাইনারি হয় কিনা, কিভাবে বুঝবো, যে 1 2 4 8, তারপর কত 8 16, তাই না। তাহলে এই যে 8 আর 4 কত হয় 12, 12 আর 4 কত হয়, দেখো চিন্তা করো, এইটা তো বাদ, আগের শূন্যগুলোর দাম নাই, তার মানে কি এই যে 1 1 1 1, তাহলে 8 আর 4 কত,
8 4 12, 12 13 14, 14 আর আগে 15, আমার মিলে গেছে এদিকে 15, এদিকে মিলে গেছে 15, ওকে ডান। তার মানে এইটা আমি কার পাইলাম, এ ও বি এর যোগফলের সাহায্যে যে হচ্ছে আমাদের কি বের হবে, আমাদের যে মানটা বাইরে হলো সেই। এখন এই যে সামেশন সামটা যে বাইরে হলো, এই সামটা, এই সামটা, হ্যাঁ, এই সামের মানটা এখন কি করতে হবে, সি এর যোগফল করতে হবে, এই সি এর সাথে মান বের করে যোগফল করতে হবে, ঠিক আছে। তো এখন এই মানটা আমার দরকার, এখন এই সি এর মান, এটা তো বাইনারি মান পাইছি, এবং এই সি এর মানের সাথে দুইটাকে যোগ করলে যা পাবো তাই আমাদের উত্তর। তো এতটুক দেখো, এতটুক কে কে বুঝো নেই, এতটুক কে কে বুঝো নেই, এখন বুঝছো কিনা সেটা আমাকে একটু জানাবা, অবশ্যই অবশ্যই তুমি আমাকে জানাবা, হ্যাঁ, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, আমি এখন কি করে দিব, এটাকে একটু মানে মিশিয়ে দিই, উপরে একটু মিশিয়ে দিই, কারণ যোগ করতে হবে। তো এখন চিন্তা করো, আমার এখানে এই যে সি এর একটা বাইনারি মান পাবো, সি এর বাইনারি হলো, তাহলে সি এর বাইনারি কত হবে, তাহলে সি এর বাইনারি দেখো তো, সি এর বাইনারি এটা কত, A25 ইন্টু C3, 16। হেক্সা থেকে বাইনারিতে যাওয়ার পদ্ধতিটা কি, হেক্সা থেকে বাইনারিতে যাওয়ার পদ্ধতি 3 বিট করে নিয়ে 4 বিট। তাহলে আমি অঙ্কটাকে দ্রুত করার জন্য একটু লিখে নিচ্ছি, হ্যাঁ, অঙ্কটাকে বাইনারিটা হচ্ছে A2 বাইনারিটা আমি লিখে নিচ্ছি, নাহলে হচ্ছে গিয়ে অনেক বড় হবে। 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 point 0 1 1 0 1 1 0। আচ্ছা, এইটা হইলো আমার কার মান, এটা হইলো আমার হচ্ছে গিয়ে এই যে এইটা হেক্সাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে এই মানটা পাবো। তাহলে এই মানটার সাথে এই মানটা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে তাহলে যদি যোগ করি তাহলে এখন এখন এস ও সি যোগ করে পাই, তাহলে যোগ করতে কি হবে, তাহলে এখন দেখো এস প্লাস বা সি প্লাস এস যাই করি না কেন, তাহলে এটার সাথে এটা যোগ করিব, তাহলে 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 ইন্টু 0 1 1 0 1 1 0 0, এটা আসলে আমাদের এর গেল। এখন এই মানটা, এর মান তো কয়টা, এর মান তো হচ্ছে আমাদের শুধুমাত্র কয়টা, 8টা, তাই কিনা, ধরো 8টা, তাহলে এখন 8টা কোথায় বসাবো, এখানে না এখানে, অবশ্যই যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যায় বসাইতে হবে। তাহলে 1 1 1 1, আর বাকি ঘরগুলো তাহলে কি করবো, বাকি ঘরগুলো আমরা 0 দিব, কোনো কথা নেই, হ্যাঁ, বাকি সব ঘরে আমরা কি দিব, 0। তাহলে আগে পিছনে সব আমরা 0 দিলাম, তাহলে 0 দেওয়ার পর এটাকে যোগ করলে যা পাবো তাই আমাদের ফলাফল। তাহলে 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 1 1 0, দশমিক দিলাম, 1 1 0 হাতে করি 1, আবার 0, তাহলে এখানে 3, আবার 0 হাতে করি 1, তাহলে এটা 1, এটা কত 1 0 0 0 1 0 1। তাহলে এই যে আমরা যেটা পেলাম এইটা হচ্ছে আমাদের এস ও সি এর যোগফলে বাইনারি, একদম ক্লিয়ার কাট হয়ে গেল, হ্যাঁ, এটা আসলে একদম আমাদের ক্লিয়ার কাট পজিশন পাওয়া গেল। তাই এই সৃজনশীল তুমি যদি বুঝে থাকো, মানে পরিপূরকটা কিভাবে আসে, পার্থক্য বলবে, একজন ছাত্র একজন ছাত্রীর বয়সের পার্থক্য নির্ণয় করো, পরীক্ষার রেজাল্টে পার্থক্য নির্ণয় করো, এই রিলেটেড কথাবার্তা বললে তাহলে সেক্ষেত্রে আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ বাইনারি এভাবে বের করবো। ওকে, ঠিক। এখন দেখো কুমিল্লা বোর্ডে 2025 সালে একটা আসা প্রশ্ন কি বলছে, এখানে একটা গেট দেওয়া আছে, এটা হচ্ছে কোন গেট আমাদের, এটা হচ্ছে নর গেট, এটাও নর গেট, এটা কোন গেট আমাদের, ন্যান গেট, তাই কি না, ন্যান গেট। আর এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ ইকুয়ালস টু এ পূরক প্লাস বি পূরক, তার উপর একটা পূরক প্লাস এ প্লাস বি পূরক, তার উপরে একটা পূরক। ভালো কথা, এখানে বলছে বুলিয়ান দ্বৈতনীতি কি, তাহলে আমি একটু বলি নেই, বুলিয়ান দ্বৈতনীতি হচ্ছে যে দুইটা বৈধ সমীকরণের সাহায্যে আরেকটা বৈধ সমীকরণ যে সত্যতা প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের বুলিয়ান দ্বৈত নীতি, হ্যাঁ, এটা আমি আর লিখতেছি না। এখানে খ নাম্বার থেকে আমি শুরু করছি, 8 প্লাস 8 ইকুয়ালস টু 10 ব্যাখ্যা করি, এটা কিভাবে ব্যাখ্যা করতে হবে, তাই কিনা। ভালো কথা, আমি শুরু করি, খ নাম্বারটার দিকে খেয়াল করো। তাহলে আমরা কি করতে পারি, 8 যোগ 8 আমাদের কত, 16। তাহলে এই 16কে যদি আমি দশমিকে নিয়ে যাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো 16কে যদি আমি কত দ্বারা ভাগ করি, 16 দ্বারাই ভাগ করি, তাহলে কি কত হবে, 16 কো 16 হাত সর্বশেষ নাই। এখন কও যে 16কে কি 1 দ্বারা ভাগ করা যায়, তার মানে 0, এই 1টাকে এখানে যদি আমি নিয়ে যাই তাহলে কি হয়ে গেল, নিচ থেকে উপরের দিকে যাও, তাহলে কত হইলো আমার 16 এর বাইনারি, 16 এর
হ্যাঁ 16 এর দশমিকে যদি আমি কনভার্ট করি তাহলে কত হবে আমার 10। তাহলে এইটা অবশ্যই বাইনারিতে। তাহলে এখন এই যে ব্যাখ্যা করো, তাহলে এই যে আমাদের তাহলে এই সংখ্যাটা কিসে ছিল, আমাদের হেক্সাতে ছিল। আর 10কে পাইতে গেলে কোথায় আমি গেলাম, দশমিকে। দশমিকে গেলাম, হ্যাঁ গেলাম। আচ্ছা যাই হোক, এটা আমার হইলো। এখন আসি খ নাম্বারটা, চিত্র এ, এই যে 1 এর x এর মান সরলীকরণ সত্য সারণী সরণী লেখো। তাহলে যাই হোক আমাকে দেখাইতে হবে। তাহলে আমি একটু খ নাম্বারটা মিশিয়ে দিই, গ নাম্বারের দিকে যাই। তাহলে গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে এই যে আমাদের এখান থেকে কি বের করতে হবে, সমীকরণ সত্য সারণী বাইর করতে হবে, এবং বাইর করে আমাদের কি করতে হবে, মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখন চিন্তা করো, এখানে এ আর বি, তাহলে কি হবে এ প্লাস বি, কারণ এটা কি নর গেট, নর গেট কি করে, যোগ করে প্লাস পূরক করে। এখানে তাহলে কি হবে বি প্লাস সি, তার উপরে কি পূরক হবে। এখন যেটা এর ভিতর দিয়ে যায়, তাহলে এক্স ইকস টু কি হবে এ প্লাস বি পূরক ইন্টু কি হবে বি প্লাস সি পূরক, তার উপর কি আর একটা বড় পূরক হবে। তো এইটাকে আমাকে সরল করি আমাদের কি করতে হবে, একটা সপ্তক সারণী তৈরি করতে হবে। দেখি কি ঘটনাটা ঘটে। তাহলে এখন এখানে, তাহলে এখানে কি হবে, তাহলে এক্স ইকস টু আমার কি দাঁড়াইলো এ প্লাস বি, তার উপরে পূরক ইন্টু কি হবে বি প্লাস সি, তার উপরে পূরক, তার উপরে আরেকটা পূরক। তাহলে এখন আমরা যারা সরল করতে পারি না, অনেকেই সরল করতে পারে না, তো এই সরল না করতে পারলে আসলে ভাইয়া অনেক কিছুই সৃজনশীল তুমি পাবা না। তাহলে এখন সরল কোথায় করবে, তোমাকে আমি শিখাইছিলাম, আমার একটা ভিডিও দেওয়া আছে, তুমি দেখতে পারো, সেখানে সুন্দর মতো সরল করানো আছে। তাহলে এখন দেখো এখানে যদি এটা একটা তাহলে ভাঙবো কোথায়, এই জায়গাটায়। তাহলে কি হবে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি, তাহলে এ প্লাস বি পূরক পূরক, এখানে প্লাস দিব, তাহলে কি বি প্লাস সি, আর একটা পূরক আছে আরেকটা আসবে। এখন কোথা থেকে পাইলেন, এ প্লাস বি কে পূরক থাকলে আমরা ভাঙালে কি পাবো এ ইন্টু বি, এটা হচ্ছে আমাদের সূত্র। আর এ ইন্টু বি যদি পূরক থাকে তাহলে এখানে ভাঙালে এ ইন্টু প্লাস বি, এটা আমি পাবো, তাই কিনা। তাহলে এখন হইলো ওইটা, তাহলে আমরা কি জানি দুইটা যদি থাকে ডাবল পূরক থাকলে এ লেখা যায়, তার মানে এখানে দুইটা আছে এ প্লাস বি, আর এখানে কি জানি বি প্লাস সি। আর আমরা জানি এ প্লাস এ থাকলে আমরা এ লিখতে পারি। তাহলে এখন বি আর বি আছে তাই না, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা আমরা তাহলে কি পাইলাম, সরল করে পাইলাম। হ্যাঁ এখন এই সরলটারে আমাদের সত্য সারণীটা অঙ্কন করতে হবে। তাহলে একটি যোগ অবস্থা আছে, তাহলে তাহলে এখন এখন সত্যক সারণী সারণী তৈরি করে পাই। তাহলে সত্য সারণীটা তৈরি করলে কি হবে কত, তাহলে সত্য সারণী 3টা ইনপুট, তার মানে অবশ্যই আমাকে 9টা ঘর অঙ্কন করতে হবে। 1 2 3 4 5 6 7 8, এই যে 9টা ঘর আমি অঙ্কন করলাম। তাহলে এখানে 1 2 3, এখানে তাহলে এ বি সি, এ প্লাস বি প্লাস সি, তিনটা হইলো। এখন এই তিনটা দেখো এখানে কি হবে 0 1 0 1 0 1 0 1 হইলো, ডাবল শূন্য ডাবল ওয়ান, ডাবল শূন্য ডাবল ওয়ান, এদিকে 1 2 3 4, চারটে শূন্য চারটে ওয়ান। তাহলে এগুলো এখন আমরা জাস্ট যোগ করবো, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য শূন্য তাহলে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হবে, তাও আমাদের ওয়ানই হবে। তাহলে এখন দেখো তাও হচ্ছে ওয়ান, এখানেও কত ওয়ান, এখানেও আমাদের ওয়ান, তাহলে এখানেও আমাদের ওয়ান। তাহলে এই হলো আমাদের সত্যক সারণী, কার গ নাম্বারের জন্য আমাদের সত্যক সারণী পাওয়া গেল। হ্যাঁ কে কে বুঝে নাই, এইটা হচ্ছে বুলিয়ান যোগ। আবার মনে করে না ওয়ান 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 যোগ করলে তো আসলে আমাদের কত হয়, 3 হওয়ার কথা ছিল বাইনারি হিসেবে, কিন্তু না, এখানে হবে আমাদের বুলিয়ান যোগ। কি হবে বুলিয়ান যোগ, বুলিয়ান যোগে যেখানে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয়, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান হয়, আবার কি শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। বুঝা গেছে, এই তো কথাবার্তা। তাহলে এইটা আমাদের গেল গ নাম্বারে। এখন আসি আমরা কোথায়, ঘ নাম্বারে। তাহলে ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারটা আরো সহজ, ঘ নাম্বারটা আরো সহজ। চিত্রে 2, এই যে এইটা আমাদের চিত্র ফাংশন 2 এর লেখচিত্র সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব। ন্যান্ড মানে কি, ন্যান্ডের কাজ হচ্ছে গুণ করা। আমাদের ন্যান্ড কিরকম, এইটা যদি আমাদের ন্যান্ড হয় তাহলে এ আর বি যদি দেই, তাহলে এখানে এ ইন্টু বি সেখানে পূরক বানাইবে। হ্যাঁ তার মানে ন্যান্ডের কাজ হচ্ছে গুণ করা পূরক করা, এই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এই ফাংশনটা আমরা একটু খেয়াল করি। তাহলে ঘ নাম্বারটার দিকে দেখি, তাহলে কি আছে এফ ইকস টু এ পূরক প্লাস বি পূরক, সেখানে একটা পূরক আছে,
প্লাস এ প্লাস বি পূরক, সেখানে একটা পূরক আছে আর একটা পূরক আছে। তাহলে সবার আগে যে কাজটা করতে হবে আমাদের, সবার আগে যে কাজটা করা উচিত সেখানে হচ্ছে কি এই ফাংশনের ক্ষেত্রে যোগ রাখাই যাবে না, কারণ ন্যান্ড গেট তো ভাই যোগের কাজ করতেই পারে না, পারে? তাহলে যোগের কাজ যদি করতে না পারে তাহলে যোগ রাখা যাবে না। তাহলে যোগ যেভাবে হোক ধ্বংস করতে হবে। তাহলে আমি যদি এইখানটায় ভাঙি, তাহলে এইখানটায় যদি ভাঙি তাহলে কি হবে কত, এই যে এইটার জন্য এইখানটায় ভাঙি, তাহলে এ একটা আছে পূরক আর একটা আসবে না, এই যোগ থাকলে কি হবে গুণ হবে। তাহলে বি একটা আছে আর একটা আসলো, ভালো কথা। এটা আমার যেরকম আছে সেরকমই থাকবে। এখানে যদি আমি এদিকে ভাঙি তাহলে কি হবে, এ ইন্টু এ আর বি আসবে কিনা, আসবে। তার উপর এই যে বড়টা আছে দিলাম, থাক। তাহলে এখানে দুইটা আছে, তাহলে আউট করে দাও। এ বি প্লাস কি হবে, এ ইন্টু এ পূরক বি পূরক। তাহলে এই যে এখানে যে বড়টা আছে এইখানে, এখন এই বড়টাকে ভাঙো, তাহলে কি হবে, এ বি পূরক ইন্টু কি হবে, এ পূরক বি পূরক তার উপরে পূরক। এইটা একটা হইলো, এইটা একটা হইলো, তাই কিনা? তাহলে এই জিনিসটাকে এখন আমাদের এই গেট দ্বারা দেখাইতে হবে। তাহলে এখন আমরা আগে আর্ট করি তারপরে দেখাবো তোমাকে। তাহলে এখন দেখেন, তাহলে ফাংশনের ফাংশনের তাহলে ফাংশনের কি, ফাংশনের চিত্র চিত্র বাস্তবায়ন করে হয়। তাহলে চিত্রে বাস্তবায়ন করলে কি পাবো কত, এখানে তাহলে আমাদের কি আছে, এ যদি থাকে তাহলে এখান থেকে যেটা পাবো আমার অবশ্যই এইখানটায়। আবার অনেকে নট দেয়, ভাই নট না, এখানে যেহেতু ন্যান বলছে তার মানে ন্যান ব্যতীত অন্য কিছু হবে না। তাহলে ন্যানটার ছবি কি রকম, এইরকমটা এ, তাহলে এটা হচ্ছে এ পূরক। আর এখানে বি দিলে এখানে তাহলে কি হবে আমার, অবশ্যই আমাদের এখানে বি পূরকটা হবে। তাহলে এখানে আছে বি পূরক। তাহলে ভালো কথা, এখন এ আর বি কি অবস্থায়, গুণ অবস্থায়। তাহলে এ আর বি কি অবস্থায়, গুণ অবস্থায়। গুণ অবস্থায় দিলাম, তাহলে আমার কি হলো, এ ইন্টু বি পূরক, এই এতটুকুর কাজ হইলো। এখন এতটুকু আসে কি আছে, এ পূরক বি পূরক তার উপর গুণ অবস্থায়। তাহলে এ পূরক বি পূরক কি অবস্থায়, গুণ অবস্থায়, এতটুকু দিলাম। তাহলে এ পূরক ইন্টু বি পূরক তার উপর পূরক। এখন দেখো এই দুইটা কি গুণ অবস্থায় আছে না, তাহলে এই দুইটা গুণ অবস্থায় থাকলে এখন কি করা উচিত আমার, কি ফল আর কি আছে কোনো একটা, আমি যদি গুণ করি দিই, তাহলে আমার কি ন্যান দ্বারা একটা পূরক আসবে না। এখানে আমি যদি করি এ ইন্টু বি পূরক ইন্টু এ পূরক বি পূরক পূরক, তাহলে আমার যখন এটা দিয়ে যাবে তখন এটা একটা আসবে কিনা, তাহলে ওইটা কি আছে আমার নাই, তাহলে এখানে আমাদের আর দুইটা ডাবল দিতে হবে। তাহলে একটা গেল, আর একটা তাহলে এরকম ভাবে আমাদের ন্যান দ্বারা যদি আমি বাস্তবায়ন করাই দেই, তাহলে কি হবে, এ বি পূরক ইন্টু এ পূরক বি পূরক 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 পূরক। এই তো আমাদের শেষ আলটিমেটলি আসলো ফলাফলটা। তো এইরকমটা যাদের আসবে, আশা করা যাতে তোমাদের অঙ্ক মোটামুটি হয়ে যাবে। তো এগুলো তারা বুঝো, তারা তো ভালো দেখো, ক্লাস দেখো, আস্তে ধীরে করো, দেখবা যে পরীক্ষার আগে আগে তোমার সব কিছু সলভ হয়ে গেছে। তাহলে ভরসা রাখতে হবে। আর যারা এগুলো এখনো দেখো নাই, করো নাই, পারো নাই, তাহলে আমার পুরোনো ক্লাসগুলো দেখতে পারো, সবগুলো ক্লাস দেওয়া আছে সুন্দর মতো। দেখো আমরা আরো বিস্তারিত দেখতেছি, পরে আরো সৃজনশীল দেখতেছি।